ধরণীতে আজ সকাল থেকেই সূর্য মহোদয় তীব্র তেজ নিয়ে নিজের কিরণ ছড়াতে ব্যস্ত। গরমে চারিপাশ পুড়ে ছারখার, এমন ভ্যাপসা গরমে ব্যস্ত ভঙ্গিতে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে আদিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার। হ্যালো ইজান ভাই, কি বলছো? ভাইয়া ইউএসএ চলে গেছে? কিন্তু কেন? কাউকে কিছু না বলে এইভাবে? ফোনের ওপাশ থেকে ইজান কি বলল তা বোঝা গেল না। আদিল দ্রুত কথা শেষ করে ডাইনিংয়ে ছুটল। সকালের নাস্তায় সুব্রতা বাদে এখানে সবাই আছে। আদিল হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, বাবা। মানহাস চৌধুরী চিন্তিত স্বরে বলে ওঠেন, কি হয়েছে? কোনো খোঁজ পেলে আয়াজের? আদিল সেভাবেই বলতে লাগলো, ভাইয়া আজ ইউএসএ গিয়ে পৌঁছেছে, ইজান ভাই মাত্র ফোন করে জানালো। মানে কি? এভাবে হুট করে ইউএসএ গেছে কেন? মানহাস চৌধুরীর অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। আদিলের কথা যেন বিশ্বাসই হচ্ছে না ওনার। আদিল কিছু বলার পূর্বে তিনি প্রশ্ন করেন, আয়াজের সাথে কথা হয়নি তোমার? জিজ্ঞেস করনি গত 5টা দিন কোনো খোঁজ নেই কেন? আমাদের কারো ফোন তোলেনি কেন সে? এদিকে আমরা তাকে হন্য হয়ে খুঁজেছি, আর সে কি না বাড়িতে বউ ফেলে বিয়ের পরদিন সকাল সকালই বেরিয়ে গেছে। নাসরিন চৌধুরী মুখ কালো করে বলে ওঠেন, তুমি বোঝো না কেন আমার ছেলেটা এইভাবে বেরিয়ে গেছে? আমি নিশ্চিত শুভ্রাই কিছু বলেছে, নয়তো কেনই বা আয়াস এইভাবে বেরিয়ে যাবে। ওনার কথা শুনে ফারহানা চৌধুরী আর আরিস চৌধুরী ওনারা বেশ লজ্জিত বোধ করলেন। বিশেষ করে সুব্রতার কড়া ব্যবহার নিশ্চয়ই নাসরিন চৌধুরী জেনে গেছেন বলেই ধারণা আরিস চৌধুরীর। এদিকে স্ত্রীর বলা কথাগুলো শুনে মানহাস চৌধুরী রেগে গেলেন। সবার সামনেই ধমকে উঠলেন, তুমিও শুরু করে দিয়েছো নাসরিন। এতদিন তোমার ওই বাপের বাড়ির মানুষগুলো নানান কথা বলেছে, আর এখন তুমি শুধু শুধু না জেনে শুভ্রাকে দোষ দিচ্ছ কেন? দুজনের সম্মতিতে বিয়ে হয়েছে, ওদের মাঝে আবার কি হবে? নাসরিন চৌধুরী খেপে গেলেন, ওদের মাঝে যদি কিছু নাই হতো তাহলে আমার ছেলে এইভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন? ফারহানা চৌধুরী পরিবেশ শান্ত করতে গলা ঝেড়ে বলে উঠলেন, নাসরিন তুমি শুধু শুধু চিন্তা করছো। আমরা তো কাল ফিরে যাচ্ছি, আয়াস তো ক্যালিফোর্নিয়াতেই আছে। সুব্রতার জন্য টিকিট কেটে নিবে সাদাব। আমরা ওখানে গিয়েই আয়াজের সাথে কথা বলে নেব। হয়তোবা কোনো দরকারি কাজ পড়ে গেছে ওর, বলার সময় পাইনি। নাসরিন চৌধুরী মুখ ঘুরিয়ে রেখে বলেন, এটা কোনো কথাই না ভাবি, আপনার মেয়েকে গিয়ে ভালো মতো জিজ্ঞেস করেন কি হয়েছে ওদের মাঝে। জানি না আমার আয়াস কেমন আছে, ছেলেটা কেন যে অসুস্থতা নিয়ে বেরিয়ে গেল এইভাবে। আদিল বিরক্তি নিয়ে খাবারটা শেষ করে বেরিয়ে গেল। গত কয়েকদিন ধরে বাড়ির এই ঝামেলা ওর আর ভালো লাগছে না। এদিকে ওর মায়ের এসব ঘ্যান ঘ্যান নিতে না পেরে আদিল উঠে সোজা রুমে চলে যায়। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ে ভার্সিটি যাওয়ার জন্য। আজকে ওর পরীক্ষা। বাড়ির ঝামেলা সহ্য করতে না পেরে আগেই বেরিয়েছে সে। গাড়ি ড্রাইভ করে যাওয়ার মুড নেই, বাড়ির ঝামেলা সহ্য করতে না পেরে আগেই বেরিয়েছে সে। হাতে যথেষ্ট সময় আছে বিধায় রাস্তায় রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো আদিল। বাড়ির সব অশান্তি আর নিতে পারছে না ও। গেট খুলে বের হয়ে রাস্তায় আদিলকে দেখে খানিকটা ভ্রু কুঁচকে এলো ইফরার। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু এই গরমে এখানে কার জন্য অপেক্ষা করবে সে? ইফরা গেট লাগিয়ে এগিয়ে এলো, পাশাপাশি দাঁড়িয়ে হালকা কেশে গলা ঝাড়তেই আদিল ফিরে তাকালো। ইফরা প্রশ্ন চোখে তাকিয়ে আছে। আদিল বুঝতে পেরে বলে উঠল, রিকশার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি এখানে কি করছেন? এই কথাটাই তো আমারও জানতে ইচ্ছা করছে। চৌধুরী বাড়ির ছোট ছেলেটা গাড়ি নিয়ে না বেরিয়ে কাঠফাটা রোদ্দুরে এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? তাও আবার আজ রিকশায় যাওয়ার ইচ্ছে। আদিল কণ্ঠে বিরক্তি টেনে বলে, ইফরা আপু প্লিজ, ভালো লাগছে না, মুডটা এমনিতেই নষ্ট হয়ে আছে। কেন? 1 মিনিট, আয়াস ভাইয়ের খোঁজ পেয়েছো তোমরা? আদিল পকেট থেকে ফোন বের করে সময় দেখতে দেখতে বলল, হ্যাঁ ভাইয়া ইউএসএ চলে গেছে, ইমার্জেন্সি একটা কাজে চলে গেছে। কাল জেঠুরাও সবাই ফিরে যাবে, শুভ্রা ভাবিও যাবে নিশ্চয়ই। হ্যাঁ, এখানে থেকেই বা কী করবে? ওদের কথোপকথনের মাঝেই একটা রিকশা দেখতে পেয়ে ইফরাই হাতের ইশারায় এদিকে ডাকলো,
কাছাকাছি আসতেই ইফরা আদিলের ইউনিভার্সিটির নাম বলে উঠে বসে। আদিল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইফরা ডেকে ওঠে, আদিল উঠে বসো। আপনি আমার ভার্সিটি গিয়ে কি করবেন? তাছাড়া আপনার নিজের ক্লাস নেই? আজ ক্লাস নেই আমার, ওদিকে একটা টিউশন পড়াই আমি। তুমি উঠে বসো তো, তোমাকে ভার্সিটি অবধি ছেড়ে দিয়ে আমি চলে যাব। আদিল ইতস্তত ভঙ্গিতে বলে ওঠে, না আপু, আপনি যান, আমি চলে যেতে পারবো। এই রোডে ইজিলি রিক্সা পাবে না তুমি, তাছাড়া কতক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে? কথা না বাড়িয়ে চলে এসো। আদিল আশেপাশে একবার তাকিয়ে উঠে বসলো রিকশায়। ইফরার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসতে চাইলেও পারল না। তবুও যতটুকু সরে বসলো তাতেই ইফরা বলে উঠল, ঠিকভাবে বসো আদিল, পড়ে যাবে তুমি। আদিল সামনের দিকে চেয়ে জবাব দিল, ঠিকভাবেই বসেছি। ইফরা তাকালো আদিলের দিকে, নরম গলায় প্রশ্ন করে উঠল, আমার পাশে রিকশায় বসতে এত সমস্যা কেন আদিল? আদিল এবারে ফিরে তাকালো। ইফরা প্রশ্ন চোখেই এখনও দেখে যাচ্ছে তাকে। আদিল জবাব দিল না। মিনিট দুয়েক যেতেই ইফরা হঠাৎ জিজ্ঞেস করলো, কাউকে ভালোবাসো তুমি? কণ্ঠে কেমন একটা কান্না কান্না ভাব। আদিল নিচু স্বরে বলে উঠল, এটা রাস্তা ইফরা আপু, এখানে এসব বিষয়ে কথা না বলি আমরা। ইফরা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রিকশার পাশ দিয়ে দ্রুত গতিতে একটা মাইক্রো এগিয়ে আসতে দেখে আদিলের বাহু ধরে টেনে নিজের কাছে এনে বসলো ইফরা। শাসনের সুরে বলল, আরেকবার ওদিকে গিয়ে বসলে তোমার খবর আছে, এখনই পড়ে যেতে তুমি, আরেকটু হলেই বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আদিল একবার অবাক দৃষ্টিতে তাকালো। মেয়েটা এখনও ওর হাত ধরে আছে। কালো রঙের ফুল হাতা 3 পিস পরে আছে মেয়েটা, মাথায় আর গায়ে সুন্দরভাবে ওড়না দিয়ে ঢাকা, মুখে মাস্ক, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা। মেয়েটার চোখে ওর প্রতি রাগ, অভিমান, চিন্তা সবই দেখল আদিল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল সে। খানিকটা নড়ে চড়ে বসে বলল, হাত ছাড়ুন আপু, আমার পরিচিত কেউ দেখে ফেললে সমস্যা হবে। ইফরা তাকালো। সেকেন্ড কয়েক আদিলের মুখপানে চেয়ে থেকে হাত ছেড়ে দিল। আদিল সোজা হয়ে বসলো। বাকি পথটুকু নীরবতায় কাটলো। কথা বলল না কেউই। ভার্সিটির সামনে আসতেই আদিল নেমে গিয়ে ভাড়া মিটিয়ে দিয়ে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, ওনাকে সাবধানে নামিয়ে দেবেন। একটু থেমে ইফরার উদ্দেশ্যে বলে, সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ। আদিল চলে যায় ভেতরে। ইফরা তাকিয়ে থাকে সেদিকে। আদিল আর একটা বারও ফিরে তাকায় না এদিকটায়। তাকালে হয়তো বা দেখতে পেত তার সামান্য একটু কথাতে মেয়েটা কতখানি খুশি। এই একটুখানি কেয়ারেই আজ ইফরার মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি বয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমেছে ক্যালিফোর্নিয়ার শহরে। অফিসে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে আয়াস। ইজান পানি আর ঔষধ নিয়ে কেবিনে এলো। পানির গ্লাস টেবিলে রাখতেই আয়াস চোখ মেলে তাকালো। ইজান ঔষধ আর পানি এগিয়ে দিয়ে বলল, তোকে বুঝে উঠতে পারলাম না আমি আর। এই অবস্থা নিয়ে এইভাবে বাংলাদেশ থেকে ছুটে আসার কোনো মানেই হয় না। সুস্থ হলে কি কাজকর্ম করা যেত না? আমি কি ছিলাম না এখানে? আর ভাবির সাথে এমন অহেতুক রাগ করে চলে আসার মানেই হয় না আয়াস। আয়াস সোজা হয়ে বসলো। আমি কারো উপর রেগে নেই, কণ্ঠে বিষণ্ণতা। তাহলে তুই কি বলছিস? এটা রাগ নয়? রাগ দেখিয়ে আসিসনি তুই? আয়াস জবাব দিল না। নীরবে ঔষধটা খেয়ে নিল। ইজান একটা শ্বাস ফেলে আয়াসকে বোঝাতে শুরু করলো, ভাবির এই আচরণ তো তোর কাছে নতুন কিছু নয় আয়াস। ব্যাপারটুকু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারতি তুই। তা না করে শুধু শুধু এই পায়ের ব্যথা বাড়িয়েছিস। ডক্টর কাল কি বলে গিয়েছে মনে নেই? বাসায় রেস্ট করবি তুই। পা ভালো হওয়া না অবধি বাসা থেকে বের হবি না একদম। যা যা প্রয়োজন হবে আমায় বলবি, আমি নিয়ে যাব। ইজহান উঠে যাবে তখনই আয়াজের ফোনে কল এলো। স্ক্রিনে শুভ্র মেঘ নামটুকু জলজল করছে। আয়াজ দেখেও না দেখার ভান করে রেখে দিল। ইজহান দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার, কল রিসিভ করলি না কেন? ভাবি হয়তোবা সরি বলতে ফোন দিয়েছে। আয়াজ ফোন সাইলেন্ট করে গমগম স্বরে জবাব দেয়, উনি সরি বলার মেয়ে নয়। তোর ফোনটা তোলা উচিত ছিল আয়াজ। এই তোর ভালোবাসা? এই ভালোবাসিস তুই ভাবিকে জাস্ট একটা তুচ্ছ কারণে? আয়াজ মাথা তুলে তাকালো একবার ইজহানের দিকে। আমি ঠিক করেছি কি ভুল আই ডোন্ট নো, বাট ওনাকে আমি ভালোবাসতাম, বাসি আর মৃত্যুর আগ অবধি ভালোবেসেই যাব। আমার ভালোবাসা কখনোই কমবে না ওনার জন্য। ইজহান চেয়ে রয় আয়াজের দিকে। হঠাৎ প্রশ্ন করে ওঠে, চিন্তা হয় না তার জন্য যদি আবারও মিহান? ইজহানকে থামিয়ে দিয়ে আয়াজ বলে, মিহান কিছু করতে পারবে না, বাবা তো বাড়ির সিকিউরিটি এক্সট্রা ব্যবস্থা নিয়েছেই। তাছাড়া আমিও। বলতে বলতে থেমে গেল আয়াজ। ইজহান খানিকটা সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুইও? তুইও কি কি যেন বলতে নিয়েছিলি? আয়াজ টেবিল ধরে উঠে দাঁড়ায়, ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে বলে, কিছু না, বাদ দে। ইজহান এগিয়ে এসে আয়াজকে ধরে নিয়ে যায়। গত কয়েকদিন ঠিকমতো ঔষধ না নেওয়ার ফলে আয়াজ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। ইজহান বহুবার বোঝানোর চেষ্টা করেছে আয়াজকে, কিন্তু আয়াজের একটাই কথা, ও আগের মতো থাকতে চায়। যদি কখনো সুব্রতা ওকে ভালোবাসে, যদি কখনো ওকে গ্রহণ করে মন থেকে,
তবেই আয়াস সুব্রতাকে কাছে টেনে নেবে। ও এবারে সিদ্ধান্ত নিয়েছে আর সুব্রতার কাছে যাবে না, কখনোই নিজ থেকে গিয়ে ভালোবাসার কথা বলবে না। কেননা মেয়েটা তো ওকে বোঝেই না, পছন্দই করে না ওকে, বিরক্ত হয় সব সময়। আর বাকি রইল পরিবার, তাদের সাথেও যোগাযোগ করার ইচ্ছা নেই আয়াজের। সে এখানেই আগের মতো একলা জীবন কাটাবে। সুব্রতা তার জীবনে আসার আগে যেভাবে দিন চলছিল ঠিক সেভাবেই। মধ্যরাত, রুমের জানালা খোলা, বাইরে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নিজের রুমের সব জামাকাপড় গুছিয়ে আগেই আয়াজের রুমে এনে রেখেছিল সুব্রতা। এখন সেসব কিছুই লাগেজে গুছিয়ে নিচ্ছে সে। কাল সকাল সকালই ওদের ফ্লাইট। বাড়ির সবাই গভীর ঘুম, অথচ সুব্রতার চোখে ঘুম নেই। আয়াস চলে যাওয়ার পর থেকে রুমেই থাকে সুব্রতা। নাসরিন চৌধুরী, আরিস চৌধুরী ওনারা কেউই ওর সাথে কথা বলে না। একমাত্র সাদাব আর ফারহানা চৌধুরী এসে কথা বলে, খোঁজ খবর নেয়। যেই আলিনা ছিল ওর বন্ধুর মতো, সেই আলিনাও এখন প্রয়োজন ছাড়া কথা বলে না। আদিলের সাথে একবার কি দুবার কথা হয়েছিল। বাকি রইল মানহাস চৌধুরী। তিনিই একমাত্র ব্যক্তি যিনি কিনা সুব্রতার সাথে কথা বলেছে ভালোভাবে। কেউ ওর বিপক্ষে কথা তুললে ওর পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। বর্তমানে মানহাস চৌধুরীর ধারণা আয়াস সব মিথ্যা বলেছিল। সে সুব্রতাকে আগে থেকে চিনেও না, ভালোবাসেনি কোনোদিন। শুধুমাত্র ওনাদের জোড়াজুড়িতে এখানে এসে বিয়ে করেছে, তাই আবার কাউকে কিছু না বলেই চলে গেছে। আর এজন্যই ওনাদের কারোর সঙ্গেই যোগাযোগ করছে না। তবে এসব ধারণা তিনি শুধুমাত্র নাসরিন চৌধুরীর সঙ্গেই আলোচনা করেছিলেন। তাতে অবশ্য নাসরিন চৌধুরীর কোনো পরিবর্তন হয়নি। ওনার ধারণা সুব্রতার কারণেই আয়াস বাড়ি ছেড়েছে। সুব্রতা লাগেজ গুছিয়ে রাখলো, নিজের সকল জিনিসপত্র গোছানো শেষে আলমারির সামনে এসে দাঁড়ালো। কি মনে করে যেন আলমারি খুললো। একপাশের সব মেয়েদের পোশাক, যেগুলো আয়াস ওর জন্য কিনেছিল, এগুলো নিবে না ভেবেও কি মনে করে আবার সমস্ত পোশাকগুলো নামিয়ে বিছানায় রাখলো। আয়াজের লাগেজটা খালি ছিল। সুব্রতা সেটা এনে একে একে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে নিল। আলমারিতে পড়ে রইল ওদের বিয়ের পোশাকগুলো। সেগুলো সে ইচ্ছা করেই নিল না, নাকি মনে ছিল না, তার বোঝা গেল না। সব গুছিয়ে রেখে সুব্রতা শুয়ে পড়ল বিছানায়। ঘুমানোর পূর্বে শেষ একবার ডায়াল করলো আয়াজের নাম্বারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।